কয়েকদিন যাবত আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, যার কারণে তোমাদের গল্পগুলো ওরকম ভাবে আমার দেখাই হয়নি। আজকে কি মনে করে যেন আমার কমিউনিটি পোস্টে যাই, আর সেখানে গিয়ে দেখি অনেকেই তাদের গল্পগুলো পোস্ট করেছো। যেহেতু তোমরা কমেন্টে গল্পগুলো বলেছিলে আমি দেখতে পারিনি, তাই তোমরা পোস্ট করেছো। মানে কি আর বলবো, সবাইকে অনেক 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 বেশি সরি যারা আমাকে গল্প লিখে পাঠিয়েছো এতদিন। আর তোমাদের গল্পগুলো আমার চোখেই পড়েনি। যাই হোক, এখন আমি আমার কমিউনিটি পোস্টে ঢুকবো আর শুধু স্ক্রল করব, যার গল্পই সামনে পড়বে তারটাই বলবো। আজকে আমি যতটুকু পারবো সবার গল্প বলার চেষ্টা করব, আর যাদেরটা বলতে পারবো না তারা দয়া করে এই ভিডিওর কমেন্টের মধ্যেই কিন্তু তোমাদের গল্পটা বলে যাবে। তাহলে আমি নেক্সট টাইম শিওর তোমাদের গল্পটা আরেকটা ভিডিওতে বলে দিব। না হলে কি হয়, এত কমেন্টের মাঝে আমি তোমাদের গল্পগুলো খুঁজেই পাই না। যাই হোক, অলরেডি অনেক বেশি কথা বলে ফেলেছি, এখন গল্পে চলে যাচ্ছি। আমার নাম মাহবুবা। এই ঘটনাটা আমার সাথে ঘটেছে। তখন ছিল রমজান মাস। আমি আমার পরিবারের সাথে ইফতার করছিলাম। ইফতার শেষে আমার বাবা এবং আমার ভাইয়া নামাজ পড়তে মসজিদে যায়। আমার আম্মু নামাজ পড়তে আমার ভাইয়ার ঘরে যায়। তখন আমি আমার ঘরে বসে মোবাইল দেখছিলাম। হঠাৎ আমি এক গরম হাওয়া অনুভব করি। তখন আমার ঘরের জানালা খোলা ছিল। আমি ভেবেছিলাম যে জানালা দিয়ে গরম বাতাস এসেছে। এই কথা ভাবতে ভাবতে আমার চোখ যায় ডাইনিং রুমের দিকে। আমি দেখতে পাই একটি কালো ছায়া হেঁটে যাচ্ছে। আমি এই দৃশ্য দেখে একটা চিৎকার দেই। আমার চিৎকার শুনে আম্মু ভাইয়ার ঘর থেকে দৌড়ে আমার কাছে আসে আর আমাকে বলে কি হয়েছে। আমি বললাম ডাইনিং রুমে একটা কালো ছায়া হেঁটে গেল, কিন্তু সেই কথা কেউ বিশ্বাস করছিল না। আমার যতটুকু ধারণা, রমজান মাসে আল্লাহ শয়তানদেরকে বন্দি করে রাখে। সো মাহবুবা আপু, অবশ্যই তুমি এসে কমেন্ট করে যাবে যে এটা সত্য ঘটনা কিনা। আমার কমিউনিটি পোস্টে একটা আপু পোস্ট করেছে যে আজ 2 বছর যাবত ভিডিও আপলোড করছি, এখনো 1000 সাবস্ক্রাইবারই পূর্ণ হয়নি। আপুর চ্যানেলের নাম হচ্ছে কুইন তারিফা। তোমরা এখনই আপুকে সাবস্ক্রাইব করে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করে দাও। চলে যাচ্ছে পরবর্তী ঘটনায়। আপু, এটি আমার নানু বাড়ির পাশে একটি বাড়িতে হওয়া ঘটনা। আমার নানু বাড়ির পাশে একটা দোকান আছে, আর সেই দোকানের পাশে একটু দূরে একটা বাড়ি। দোকানদারের ছেলেকে ভূতে ধরেছিল। তার ছেলের ওপর থেকে কালো ছায়া দূর করার জন্য কবিরাজের কথা মতো কিছু মিষ্টি আর 2টো মুরগি চালান দিয়ে আসে। একটা জঙ্গলের মধ্যেই বলা যায়। ওই দোকান থেকে একটু দূরে যে বাড়ির কথা বলেছিলাম, সেখানে থাকতো 18 থেকে 20 বছর বয়সে একটা মেয়ে। বয়সটা ঠিক জানি না। সে ওই দিন ওই দিকে কোনো কারণে গিয়েছিল। এরপর সে মেয়েটা চালান দেওয়া জিনিসগুলো দেখতে পায় এবং সে ভাবে হয়তো কেউ ভুলে রেখে গেছে। তাই সে মিষ্টিগুলো তুলে খেয়ে নেয় এবং মুরগিগুলো নিয়ে যায় বাড়িতে। বাড়িতে গিয়ে তার মাকে বলে রান্না করার জন্য। তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই মুরগিগুলো পেয়ে তার মা আর কিচ্ছু বলল না। কিন্তু ওই রাতে আর মাংস রান্না করা হয়নি। ওই রাত ভালোভাবেই কাটলো, কিন্তু পরের দিন থেকে মেয়েটা পাগল হয়ে গেল। তাকে কোনোভাবেই আটকে রাখা যায় না। কেউ কিছু বুঝতে পারছিল না। তাকে ঘরের মধ্যে আটকে রাখা হয়। ওর মা বাবা কবিরাজ দেখায়নি। এর কয়েকদিন পরে ভোরবেলা ওর মা ওকে ঘরের সামনের গাছের নিচে মৃত অবস্থায় পায়। ওর গালে বড় বড় 5 আঙ্গুলের ছাপ আর হাতে একটা বড় কালো সূচ গাঁথা। ওর মৃত্যু একটা রহস্য। পরে খবর নিয়ে সবাই জানতে পারে যে কিভাবে সে ওই মিষ্টি আর মুরগি পায়। কিন্তু গ্রামের সবার মতে ওর মৃত্যুর কারণ ওই মিষ্টি। এবং আপুটি লিখেছে, আপু আমি অনেক কষ্ট করে রাত 11টার সময় বসে লিখছি, প্লিজ আপু নিও। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা স্টোরি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এই শীতে আমি থরথর করে কাঁপছি আর ভূতের গল্প বলছি। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো, আর তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে? আমাদের এখানে তো ভালোই ঠান্ডা পড়েছে, একদম থরথর করে কাঁপছি। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আপু, আমি সামিয়া ইসলাম সুরাইয়া। সুরাইয়া আমার কলেজের এক ফ্রেন্ডের নাম। আমি বর্তমানে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আমি তোমার নতুন সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ সো মাচ সুরাইয়া। তো চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটি আমার সহপাঠী তাইবার সঙ্গে হয়েছে। তখন আমরা 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। একদিনও টিফিন টাইমে পানি আনতে যাচ্ছিল। বলে রাখা ভালো, ও খুব সরল মনের। তো পানি আনার সময় একটা কালো মেয়ে এসে বলল, তোমার বোতলটা দাও, আমি পানি আনছি। তারপর ও মেয়েটাকে বলল আচ্ছা। মেয়েটি বলেছিল ও আমাদের স্কুলে পড়ে। মেয়েটি যখন পানি আনলো, তখন ও যখন পানি খায় তখন ওর কাছে পানির স্বাদ অন্যরকম লাগলো। ও যখন বোতলের ভেতর দেখলো, তখন দেখলো যে ভেতরে রক্ত আছে। তারপর ও যখন এই কথা মেয়েটিকে বলবে, তখনই দেখে মেয়েটি সেখানে নেই। ও আবার যখন আমাদের মাঠের আম গাছের দিকে দেখে, তখন দেখে যে সেই মেয়েটি সেখানে চুল খোলা অবস্থায়, মুখে রক্ত আর চোখ দুটো লাল এইভাবে দাঁড়িয়ে আছে। তারপর ও অজ্ঞান হয়ে যায়। ওর
12 দিন পর্যন্ত জ্বর ছিল। তারপর ও কবিরাজের কাছে যায়, তখন তিনি বললেন যে সেটা দুষ্ট জিন ছিল। তারপর ও স্কুল ছেড়ে মাদ্রাসায় ভর্তি হয় এবং আরো লিখেছেন, প্লিজ 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 সবাই অপরিচিত মানুষদের থেকে দূরে থাকবেন ও সব সময় আল্লাহর নাম বা একা থাকলে আয়াতুল কুরসি পড়বেন। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আরেকজন পোস্ট করেছে, আই লাভ ইউ জান্নাত আপু, আই লাভ ইউ জান্নাত আপু চ্যানেল। আর এই পোস্ট করেছে জাংকুক স্ট্রবেরি। অ্যান্ড আপুকে আমি বলবো আই লাভ ইউ টু। চলে যাচ্ছি পরবর্তী স্টোরিতে। আমি এর আগে অনেকবার তোমাকে গল্প লিখে পাঠিয়েছি, কিন্তু তুমি কোনো রিপ্লাই দাওনি, আমার গল্প নাওনি। এই গল্প না নিলে আমি তোমার ভিডিও দেখবো না। যাই হোক, আপুটা খুবই রেগে আছে, তাই আপুর গল্পটা আগে আগে বলে দিচ্ছি। আমার নাম তুবা। আমি আমার রুমে বসে পড়ছিলাম। হঠাৎ করে পর্দার আড়াল থেকে দেখি কি যেন একটা নড়ছে। আমি ওই সময় কোনো গুরুত্ব দেইনি। এরপর দেখি আবার নড়ছে। আমি এবারও খেয়াল করিনি, ভেবেছি মনের ভুল। দরজা জানালা সবকিছুই বন্ধ ছিল, সো কোনো জায়গা দিয়ে বাতাস আসার প্রশ্নই ওঠে না। ফ্যানও বন্ধ ছিল, কেননা শীতকাল। তৃতীয়বার যখন আবারও পর্দা নড়ে উঠলো, ওই সময় আমি একটু ভয় পেয়ে গেলাম। আমার মনে হলো পেছনে কেউ আছে, আমি সেটা অনুভব করতে পারছিলাম। মনে হচ্ছিল হিংস্র কোনো প্রাণী ক্ষুধার্ত হলে যেমন ক্ষিপ্ত হয় ঠিক তেমন। আমি নড়তেও পারছিলাম না, আবার চিল্লানোর শক্তিটুকুও ছিল না আমার। আমি মনে মনে দোয়া পড়তে লাগলাম। পিছনে ঘুরিয়ে তাকিয়ে দেখি লম্বা একটি কালো ছায়া, দুটো হাত মাটিতে মিশে গেছে, চোখ দুটো আগুনের গোলার মতো আমার দিকে তাকিয়ে বিচ্ছিরি কিভাবে হাসছে। কিছুক্ষণ পর মাগরিবের আজান দিল। আমি তখন তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেলাম এবং মা বাবাকে বললাম, তারা একটি হুজুরের কাছে নিয়ে গেল। আরেকটা আপু তার কিউট কিউট হাতে খুব সুন্দর করে মেহেদি দিয়ে 3টা পিকচার পোস্ট করেছে, আর মেহেদিগুলো খুব সুন্দর। জানি না এটা আপুর রিয়েল হাত কিনা, কিন্তু 3টা পিকচারই 3 রকম। সাথে আরেকটা আপু কমেন্ট করেছে, আপু আমার বাড়ি ঢাকা নারায়ণগঞ্জ, আমি কুড়িপাড়া থেকে তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। ঘটনাটি ঘটে আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে। তো তিনি আমাকে আগে আমাদের বাড়িতে আরবি পড়াতে আসতেন। তার সাথে ঘটা এই ঘটনাটি তিনি আমাকে একদিন বললেন। আমাদের মসজিদের ইমাম সাহেবের থাকার জন্য ওপরের তলায় মানে দোতলায় একটা ছোট্ট রুম আছে। তিনি আগে ওই রুমে রাত্রে থাকতেন এবং ওখানেই ঘুমাতেন। একদিন ভোরে দরজার বাহির থেকে কেউ ওনাকে জাগায় আর বলে, হুজুর আপনি উঠবেন না? আজান দিবেন না? আজানের সময় তো ওভার হয়ে গিয়েছে, আপনি উঠছেন না কেন? তাড়াতাড়ি উঠুন এবং আজান দেন। তো হুজুর ডাক শুনে উঠে গেলেন। তিনি তার হাত ঘড়ি এবং মোবাইল দেখলেন। সত্যি আজানের সময় ওভার হয়ে গিয়েছে। তাই তিনি তাড়াতাড়ি উঠে দরজা খুলে দেখেন যে চারিদিকে আলো, সকাল হয়ে গিয়েছে। মসজিদের ডানে দিঘি আছে এবং বামে ওয়াশরুম। তো তিনি দেখলেন ওয়াশরুম থেকে অনেকজন বের হচ্ছে, ঢুকছেন এবং দিঘিতেও সবাই অজু করছেন। হুজুর তাড়াতাড়ি অজু করেন এবং আজান দেন। আজান দিয়ে রুমে এসে বসতে না বসতেই আশেপাশের লোকজন হুজুরকে ফোন করতে লাগলেন এবং বললেন, কি হয়েছে হুজুর, আপনি রাত 3টা বাজে কেন আজান দিচ্ছেন? হুজুর চমকে গেলেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত ঠিক 3টা বাজে এবং বাহিরের দিকে তাকিয়ে দেখলেন পুরো অন্ধকার, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ওয়াশরুম এবং দিঘির দিকে তাকিয়ে দেখলেন কেউ নেই, সবকিছু নিস্তব্ধ। এত কিছু দেখে হুজুর ভয় পেয়ে গেলেন। তারপর তিনি রুমে আসলেন। পরে সকাল হলে তিনি আজান দেন। মুসল্লিরা অনেকেই হুজুরকে জিজ্ঞাসা করেন যে আপনি রাত 3টা বাজে কেন আজান দিয়েছিলেন। তিনি তার সাথে ঘটা সবকিছু খুলে বললেন। সবকিছু শুনে সবাই বললেন, আপনি কি লাইট জ্বালিয়েছিলেন আজান দেওয়ার সময়? পরে সবাই বললেন যে জিন ছিল এবং হয়তো নামাজ পড়তে এসেছিল, আপনার ক্ষতিও করতে চেয়েছিল হয়তো, কিন্তু করতে পারতো যদি আপনি লাইট জ্বালাতেন ভুল করেও, কারণ জিনেরা আলো সহ্য করতে পারে না। তারপর থেকে হুজুর আর কোনো দিন রুমে একা থাকতেন না রাতে। ভাই রে ভাই, এটা আমি কি শুনলাম? বেস্ট বেস্ট, মানে এরকম একটা স্টোরি তো আমি শুনতে চাচ্ছিলাম। আমার নিজেরই ভয় করছে বাবা। আমি যতগুলো স্টোরি পড়েছি, মানে এই স্টোরিটা একদম আনকমন আর অনেক বেশি ভয়ানক, একদম বাস্তব। তো এই স্টোরিটা কে পাঠিয়েছে আগে দেখে নেই। নূরজাহান নিপু স্টোরিটা পাঠিয়েছে। আপু প্লিজ এরকম স্টোরি থাকলে আরো পাঠান, আপনার এরকম স্টোরিগুলোই তো আমরা শুনতে চাই। থ্যাংক ইউ সো মাচ আপুকে আমাদেরকে এত সুন্দর, এত ভৌতিক একটা স্টোরি উপহার দেওয়ার জন্য। আর অনেক বেশি সরি যে এই স্টোরিটা আমার চোখেই পড়েনি। আচ্ছা, চলে যাচ্ছি পরবর্তী স্টোরিতে। আর এটা হচ্ছে লাস্ট স্টোরি। আরো বলতাম বাট কথাই বলতে পারছি না, আমার খুব কাশি হচ্ছে। আমার নাম জারা। ঘটনাটি ভালো লাগলে দয়া করে আপু পড়ে শোনাবে। ঘটনাটি ঘটে আমার সাথে।
প্রায় 2-3 বছর আগে। সে সময় বর্ষাকাল ছিল, বাহিরে বৃষ্টি পড়ছিল। আমি বাসায় একা ছিলাম, বসে বসে পড়ছিলাম। এমন সময় বাহির থেকে কিছু একটা পড়ে যাওয়ার মতো শব্দ আসলো। প্রথমে আমি মজা করে উড়িয়ে দিলাম, কিছুক্ষণ পর আবারও সেই শব্দ আসলো। এবার আমি একটু ভয় পেলাম এবং বাহিরে দেখতে গেলাম কি পড়লো। বাইরে যে আমি যা দেখলাম তা দেখে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। দেখলাম এক ভয়ানক কুৎসিত অবয়ব দাঁড়িয়ে আছে, প্রায় 4-5 ফুট লম্বা। আমি তা দেখে এক চিৎকার দিয়ে বাসার ভেতরে চলে এলাম। আমার বুক ভয়ে কাঁপছিল। ফোনে বারবার আম্মুকে কল দিচ্ছিলাম, কিন্তু আম্মু ফোনটা ধরছিল না। আম্মু আসলে একটা কাজে বাহিরে গিয়েছিল এবং আমি যখন আমার সামনে তাকাই তখন দেখতে পাই সেই ভয়ানক কালো ছায়াটি আমার দিকে এগিয়ে আসছে। আমি অনেক ভয় পেয়ে যাই এবং সেখানেই বেহুশ হয়ে যাই। পরের দিন সকালে আমি নিজেকে বিছানায় দেখতে পাই। আমার আম্মু আমার পাশে বসেছে। আমার আম্মু জিজ্ঞেস করে কাল রাতে আমার সাথে কি হয়েছিল। আমি আম্মুকে সব খুলে বলি। আমার আম্মু এসব শুনে আমাকে একজন হুজুরের কাছে নিয়ে যান। হুজুর এসব শুনে আমাকে পানি পড়া এবং একটি তাবিজ দেন এবং বলে আমার উপর জিনের বদনজর পড়েছে। কিন্তু একদিন রাতে আমি ঘুমানোর সময় তাবিজটা খুলে রাখি। তারপর সেই দিন রাতে আমি ভয়ানক কিছু স্বপ্ন দেখি এবং পরদিন থেকে আমি অনেকটাই অস্বাভাবিক আচরণ করা শুরু করি। আমার আব্বু আম্মু আমাকে সেই হুজুরের কাছে আবারও নিয়ে যায়। হুজুর বলেন তাবিজটি খুলে ফেলার কারণে এমন হয়েছে এবং আমার ওপর থেকে জিনের বদনজর সরানোর কাজ শুরু করেন। জিনকে জিজ্ঞেস করেন কেন তুই এই মেয়েটার উপর ভর করেছিস। জিন বলে ওকে আমার পছন্দ হয়েছে তাই। তারপর জিনকে অনেক বুঝিয়ে তাড়ানো হয়। সো আজকের এই ভৌতিক আড্ডা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের গল্পের সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।